ঘড়ির কাঁটায় এখন রাত 11:20। নিজের রুমের বিছানার এক কোণে বসে আছে চৈতি। হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে এক নীরব ঝড়। অচেনা এক অনুভূতিতে বারবার কেঁপে উঠছে ছোট্ট হৃদয়টা। পিনপতন নীরবতা বিরাজ করছে চৈতির রুম জুড়ে। রুমের মাঝে চৈতি ছাড়া আর কোনো মানুষ নেই। সবাই ব্যস্ত হয়ে পড়েছে রিদওয়ান চৌধুরীদের খাবার পরিবেশনের জন্য। সর্দার সাহেবের অনেক বলার পর আজ রাতটা চৈতিদের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন রেদওয়ান চৌধুরী। এত রাতে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা শুভ মনে করলেন না চৈতির পরিবারের সদস্যরা। বসার ঘরে সোফায় বসে পান চিবোতে চিবোতে চৈতির দাদি বলে উঠলেন, মেলা রাইত হইছে, এত রাইতে আমি আমার নাতনিরে নিয়ে যাইতে দিতাম না। বাসর ঘর সাজান লাগলে চৈতির ঘরেই সাজাও। সোফায় বসে থাকা বয়স্ক মহিলার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো প্রহন। কি বলে এই মহিলা, মাথা খারাপ নাকি? রাত্রি গাঢ় লচ্ছে। এখনও সোফায় বসে বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। তার পাশেই বসে ঝিমুচ্ছি ইফতি সহ অন্য সব কাজিনরা। দেখ দাদুমণি, জামায়ে যা কইব সব চুপ করে শুনবি। রুমের ভেতর আইলেই সালাম করবি, একদম মাথা উঁচু করে তাকাবি না। চৈতি চুপ করে দাদির কথাগুলো হজম করল, প্রতিউত্তর করল না। ফুলের পাপড়িরও দেখা নেই চৈতির রুমে। এত রাতে ফুলের দোকান খোলা থাকে না। সালমা বেগম রূপা আর সিফাকে সাথে করে বেরিয়ে যাওয়ার সময় রূপা চৈতির কানে কানে বলেছিল, কি উপহার দেয় দেখিও ভাবিকে। চৈতি ফ্যালফ্যাল করে চেয়ে রইল রূপার মুখ পানে। সালমা বেগম তাড়া দিলেন রূপাকে। দাদি শাশুড়ির ডাক শুনে চৈতির রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেল রূপা। অনেক জোর করার পর চৈতির রুমের দরজা খুলে ভেতরে ঢুকল প্রহন। নিজের উপর প্রচণ্ড বিরক্ত সে। ছুটিতে বাড়ি না আসলে বিয়েটা করতে হতো না। একবার যদি সিও স্যার জানতে পারেন যে একজন আর্মির ক্যাপ্টেন হয়ে বাল্যবিবাহ করেছে, তাহলে চাকরিটা যাবে। এইসব হাবিজাবি ভাবতে ভাবতেই প্রহনের চোখ পড়ল বিছানার উপর লাল শাড়িতে জড়িয়ে শুয়ে থাকা এক অপূর্ব কিশোরীর উপর। চুলগুলো ছালা, পাশের বালিশের উপর ছড়িয়ে আছে। ফ্যানের বাতাসে উড়ছে অবাধ্য চুল। প্রহনের হঠাৎ করেই মনে হলো সে ঘামছে। ফ্যানের নিচে দাঁড়িয়েও কপালে বিন্দু বিন্দু ঘামের অবস্থান টের পাচ্ছে। বিছানায় শুয়ে থাকা মানবিক ঘুমিয়ে পড়েছে। সারাদিন চৈতির মনের উপর অনেক ঝড় বয়ে গেছে। ক্লান্ত ছিল সে। এত রাত অবধি জেগে থাকার অভ্যেস নেই চৈতির। রূপা রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই বিছানায় গা এলিয়ে দিতেই নিদ্রা এসে ভিড় জমায় চক্ষুদ্দয়। এক পা দুপা করে ঘুমন্ত চৈতির দিকে এগিয়ে যায় প্রহন। চৈতির মাথার কাছে মেঝেতি হাঁটু গেড়ে বসে দৃষ্টি নিক্ষেপ করে চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে। ঘুমের ঘরেই নড়ে চড়ে উঠল চৈতি। হুঁশ ফিরল প্রহনের। বসা থেকে উঠে দাঁড়িয়ে চৈতির রুম থেকে বেরিয়ে সদর দরজা খুলে বাইরে চলে গেল। বসার ঘরে কেউ ছিল না বিধায় প্রহনকে বেরিয়ে যেতে দেখল না কেউ। চৈতিদের গ্রামের কিছুই চিনা নেই প্রহনের। বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে চলল সে। দুই হাত দিয়ে মাথার চুলগুলো শক্ত করে টেনে ধরে বিড়বিড় করে বলল, এই বাচ্চা একটা মেয়ের সাথে কি করে সংসার করব আমি? সংসার করা তো দূরের কথা, মানিয়ে নিতেও হিমশিম খেতে হবে। বসার মতন কিছু না পেয়ে ঘাসের উপর বসে পড়ল প্রহন। সময় কি অদ্ভুত! 2 দিনের মধ্যেই এক নিমিষে জীবনের মোড় ঘুরিয়ে দিল। এমনভাবে বিয়ে করতে হবে ভুলেও ভাবিনি। একটা 15 বয়সী কিশোরীকে নিজের জীবনের সাথে জুড়ে নিলাম, যার জীবনটা সবে শুরু হতে যাচ্ছিল। আচ্ছা, আমাদের বয়সের পার্থক্য কত বছরের? আমার 25 বছর আর মেয়েটার 15। গুনিগুনে 10 বছরের ছোট আমার চেয়ে। এত পিচ্ছি একটা মেয়ে আমার বউ, ভাবা যায়? একটা দুষ্টু মশা সেই কখন থেকে প্রহনের কানের কাছে গান গেয়ে যাচ্ছে। প্রহন যতবারই মশাটাকে বাড়তে যায়, ততবারই মশাটা হাত ফসকে বেরিয়ে যায়। বিরক্ত হলো সে। আব্বু আমাকে শেষ পর্যন্ত একটা পিচ্চির সাথে দিয়ে দিল, আর সেই পিচ্চি আরাম করে ঘুমিয়ে আছে, আর আমি বাইরে বসে বসে মশার কামড় খাচ্ছি। এটাই হলো আমার বাসর। রাতে চৈতির রুমের জানালাটা খোলাই ছিল। সূর্য যখন পৃথিবীকে আলোকিত করতে ব্যস্ত, আলোকরশ্মির মাধ্যমও ঠিক তখনই সেই আলোর কিছুটা জানালার ফাঁক দিয়ে প্রবেশ করে চৈতির রুমে। এত আলোর মাঝে ঘুম ভেঙে গেল চৈতির। পিটপিট করে চোখ মেলে তাকাতে চাইতেই চোখ জুড়ে নিদ্রা আবার ভিড় করার চেষ্টা করে। তাদের ব্যর্থ করে দিয়ে 2 হাত দিয়ে চোখ কোচলাতে কোচলাতে শোয়া থেকে উঠে বসে চৈতি। নিদ্রাভাব কাটিয়ে জানালার দিকে তাকালো। সন্ধ্যায় জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে নেমে মেঝেতে পা রাখতেই নিজের শরীরের এলোমেলো কুচির ভাঁজ হয়ে কুচকে যাওয়া শাড়িটার দিকে দৃষ্টি পড়তেই গতকালে সব কিছু মনে পড়ে গেল। বুকের বাঁ পাশে ধক করে উঠল হঠাৎ। পুরো রুমে চোখ বুলিয়ে নিল চৈতি। কাউকে দেখতে পেল না, অথচ রুমের দরজা খোলা। বিছানায় বসে পড়ল সে। বুঝে ওঠার চেষ্টা করল রাতে কি হয়েছে। দাদু আর ভাবিরা চলে যাওয়ার অনেকক্ষণ পরেও কাউকে আসতে না দেখে ঘুমিয়ে পড়েছিল সে। ঘুমের জন্য তাকিয়ে থাকা এক প্রকার কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। চৈতি আর বেশি কিছু ভাবল না। আসলে তার ভাবতে আগ্রহ হলই না। তাই তো সে বসা থেকে উঠে মুখ ধোয়ার জন্য স্নানঘরে চলে যায়। সারা রাত নির্ঘুমে কাটানোর জন্য চোখগুলো কেমন লাল হয়ে আছে প্রহনের। সর্দার সাহেব সেই ভোরে আজানের সময় উঠে মসজিদে চলে গিয়েছিলেন রেদওয়ান চৌধুরীকে সাথে নিয়ে। বাগানের দিকটায় খেয়াল করেননি তারা। খেয়াল করলেই দেখতে পেতেন ঘাসের ওপর শুয়ে আছে একজনের ছেলের আর একজনের একমাত্র মেয়ের জামাই।
ব্যাপারটা বেশ লজ্জাজনক হতো প্রহনের ক্ষেত্রে। পাখির কিচিরমিচির শব্দে আর বেশিক্ষণ সেই জায়গায় থাকতে পারল না প্রহন। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করতে গেলে হাতের মুঠোয় বেরিয়ে আসে একটা ছোট্ট গয়নার বাক্স। বাক্সটা দেখে মনে পড়ে গতকাল রাতে মিসেস ইয়াসমিন তার হাতে ধরিয়ে দিয়েছিল নতুন বউকে দেওয়ার জন্য। বাক্সটা খুলে তার ভেতর একটা সুন্দর ডিজাইনের আংটি দেখতে পেল প্রহন। মোবাইল খুঁজেও পেল না। রাতে পিচ্চির বিছানার উপরই রেখে এসেছি মনে হয়। উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করল। উদ্দেশ্য সর্দার সাহেবের বসার ঘরের সোফা। সেখানে বসেই মুখে গ্লু লাগাবে। কারো কোনো প্রশ্নের উত্তর দেবে না, কিন্তু তার আগে মোবাইলটা নিতে হবে। মুখ ধুয়ে বেরোতেই বিছানার উপর সিফাকে বসে থাকতে দেখে এগিয়ে গেল চৈতি। সিফা চৈতির হাতে একটা জামদানি কালো রঙের শাড়ি ধরিয়ে দিয়ে বলল, তৈরি হয়ে নিচে নাস্তা করতে আসো। এমন সময় রুমে অন্য কারো প্রবেশ ঘটল। রূপা এসেছে। দরজা বন্ধ করতে করতে সিফার দিকে প্রশ্ন ছুড়ল, মেজো, চৈতিকে কি কখনো নিজে থেকে শাড়ি পরতে দেখেছ? ও কি ঠিকমতো শাড়ি পরতে পারে না সামলাতে পারে বলতো? রূপার কথার উত্তর দিল না সিফা। শাড়ির ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্য বলল, বাকি জিনিসগুলো পরে আসো, আমি সুন্দর করে শাড়ি পরা শিখিয়ে দেব। ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার সময় রূপা চৈতির বা হাত ধরে দাঁড় করিয়ে দেয়। তারপর জিজ্ঞেস করে, আমাদের ননদাই রাতে কি উপহার দিলে বললে না ননদিনী? কই, কেউ কিচ্ছু দেয়নি তো। দেয়নি মানে? প্রহন রাতে তোমার রুমে আসেনি? ঘুমিয়ে পড়েছিলাম আমি, কাউকে দেখিনি। চৈতির কথা শুনে সিফা আর রূপা একজন আরেকজনের মুখ চাওয়াচাবি করতে লাগল। রূপা চৈতির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি আসলেই অনেক ছোট। এমন সময় দরজায় টোকা পড়ে। রূপা গিয়ে দরজা খুলে প্রহনকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতির দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে রূপা। প্রহনকে ভেতরে আসতে বলে সিফাকে হাতের ইশারায় সরে যেতে বলে নিজেও রুম থেকে বেরিয়ে যায় রূপা। রূপার ইশারা বুঝতে পেরে সিফাও শাড়িটা বিছানার উপর রেখে প্রহনকে পাশ কাটিয়ে চলে গেল। বিয়ের পরেই প্রথম প্রহনকে দেখল চৈতি। শুভ্র রঙের পাঞ্জাবি পরা বিশাল দেহের মুরুষ মানুষটিকে দেখে ঘাবড়ে গেল সে। এই প্রথম বাবা আর ভাইয়েরা ছাড়া অন্য কোনো পুরুষ তার রুমে বিনা অনুমতিতে প্রবেশ করার সাহস পেল। প্রহন এক পলক চৈতির চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে চলে গেল। এত সময় সেই মোবাইলটাকে কেউ খেয়াল করেনি। প্রহনের চলে যাওয়ার দিকে নিষ্পলক চেয়ে রইল চৈতি। বিড়বিড় করে চৈতি বলে উঠল, উনি আমার স্বামী।